দফায় দফায় নির্দেশনার পরেও তৃণমূলকে দলের নির্দেশনা মানাতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচন বর্জন করেও সব নেতাকর্মীকে ভোটের মাঠ থেকে সরাতে পারেনি বিএনপি। উপজেলা নির্বাচন ঘিরে ঠিক এই বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আর দুই দলের এই অস্বস্তির রাজনৈতিক অঙ্গনকে কি বার্তা দিচ্ছে, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন ও রাজনৈতিক শিক্ষা। আর আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন অতিথি, চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সেই সঙ্গে আরও আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমি আমার বিষয়বস্তু আলোচনায় পরে আসতে চাই, একটু আপনার অবগতির জন্য জানাতে চাই, নিশ্চয়ই আপনি অবগত আছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে কিছু তথ্য জানিয়েছে, যার মধ্যে উঠে এসেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 70% ব্যবসায়ী, যাদের মধ্যে কোটিপতি রয়েছেন 94 জন। তাহলে কি এখন রাজনীতি অনেকটা ব্যবসায়ীদের আধিপত্য চলে যাচ্ছে বা টাকাওয়ালাদের কাছে চলে যাচ্ছে কিনা? তাহলে কি প্রশ্নটার বোধহয় আর প্রয়োজন নেই, কারণ সংসদে যদি আপনি দেখেন, আমাদের সংসদ তো হচ্ছে আইন প্রণয়নের জায়গা। আমাদের সংসদ সদস্যদের কত পার্সেন্ট ব্যবসায়ী? আপনি দেখেন 75-এর আগে ব্যবসায়ীর সংখ্যা ছিলই না। রাজনীতিটা, সংসদ সদস্য বলেন, রাজনীতি পুরা নিয়ন্ত্রণটা ছিল রাজনীতিবিদদের হাতে। 75-এর পট পরিবর্তনের পরে এই যে দরজা ওপেন হয়ে গেল, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, সেই বিখ্যাত উক্তি, এরপর থেকেই কিন্তু রাজনীতিতে ভিন্ন ভিন্ন পেশার লোকজনের অনুপ্রবেশে, আমি বলবো অনুপ্রবেশ শুরু। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কি রাজনীতিবিদ ছাড়া অন্যদের কি নির্বাচন করার অধিকার নেই? অধিকার অবশ্যই আছে। ব্যবসায়ীরও নির্বাচন করার অধিকার আছে, সবারই আছে। কিন্তু যখন তাদের সংখ্যাটা অধিক হয়ে যায়, তখন কিন্তু রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে থাকে না। যার প্রমাণ হচ্ছে ওই 75-এর পর থেকে কিন্তু সংখ্যা বাড়তে বাড়তে, এটা সকল দলেরই দায় আছে। ইটস নট দ্যাট যে বিএনপি এই গেট ওপেন করেছে দায় কেবল বিএনপি, তাও না। এখন তো আওয়ামী লীগ সরকার গত 3 টার্ম ধরে ক্ষমতায়, এই 3 টার্মেও তো ব্যবসায়ীর সংখ্যাই বেড়েছে। এবং এবারের নির্বাচনে তো ব্যবসায়ী, মানে এবারের সংসদে তো আপনার ব্যবসায়ীদের সংখ্যাধিক্য, তাই না? কাজেই আপনি যেটা বললেন, রাজনীতিটা কি টাকাওয়ালা বা ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে কিনা, এটার সহজ সরল জবাব হচ্ছে হ্যাঁ। কারণ নির্বাচন এখন হয়ে গেছে টাকার খেলা। এটা একপাক্ষিক নির্বাচন হোক, বহুপাক্ষিক নির্বাচন, এবং দলগুলোও যখন মানে মনোনয়ন দেয়, আপনি যে কোনো নির্বাচনে, অর্থ তখন একটা বিশাল নিয়ামক হিসেবে বিবেচিত হয় বলে মনোনয়নের ধারায় মনে হচ্ছে। আপনি দেখেন, একটা লোক, একজন রাজনীতিবিদ যে হয়তো ছাত্র জীবন থেকে রাজনীতি করে করে একটা ধাপে এসছে, তো হঠাৎ করে একজন ব্যবসায়ী বা একজন অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলা গিয়ে ওখানে মনোনয়নটা পাচ্ছে। এর মানেটা কি দাঁড়াচ্ছে? যারা মাঠ পর্যায়ে রাজনীতি থেকে যাদের উত্তরণ ঘটেছে, তারা কিন্তু ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে। যার ফলে কিন্তু এখন দেখবেন এই আমাদের পরের প্রজন্ম বা তার পরের প্রজন্মের রাজনীতির প্রতি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে। এখন যেটা মনে হচ্ছে, আপনি সরকারি বা বেসরকারি বা সরকারি বা সেনা কর্মকর্তা হন, অবসরের পর আপনার জন্য মনোনয়নটা অনেক সহজ হয়ে যাচ্ছে। অথবা আপনি ধনাঢ্য ব্যবসায়ী হন, আপনার জন্য মনোনয়নটা সহজ হয়ে গেছে। এটা এতদিন সংসদ নির্বাচনের ক্ষেত্রে ছিল, এবার আপনার এই পরিসংখ্যান অনুযায়ী উপজেলা নির্বাচনে চলে এসছে, তাই না? এবং আমি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এমন উদাহরণ আছে যে কোটি টাকা খরচ করে নির্বাচিত হন। এই যে কোটি টাকা খরচ করে যারা নির্বাচিত হচ্ছে, এটা তো একটা ইনভেস্টমেন্ট। এবং অর্থনীতির সহজ সূত্র বলে, আমি সেখানেই বিনিয়োগ করব যেখান থেকে আমি আমার বিনিয়োগটা উঠাবো, মুনাফা করতে পারবো। তো রাজনীতিটা কি এখন মুনাফার ক্ষেত্র হয়ে গেছে, যে এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আমি বললাম তো, অর্থনীতির সহজ সূত্র হচ্ছে মানুষ সেখানেই বিনিয়োগ করবে যেখান থেকে তার মুনাফা হবে। এই মুনাফাটা যে সকল ক্ষেত্রে আর্থিক মুনাফা তা না। অনেক সময় মুনাফাটার প্রভাব প্রতিপত্তির মুনাফা হয়, ক্ষমতার ভাগিদার হওয়ার মুনাফা হয়। রাজনীতির বর্তমান অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমরা এই মুনাফা কেন্দ্রিক অবস্থানে চলে যাচ্ছি, যার ফলে রাজনীতিতে একদম উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনেও অর্থের এই আধিক্যটা দেখতে পাচ্ছি, যেটা হয়তো ওই এলাকার ভোটারদের জন্য সাময়িক কিছু সুবিধা এনে দেয়, কিন্তু লং রানে
সুদূর প্রসারী চিন্তা করলে এটা কোনো কল্যাণকর কিছু না। কারণ আমি ধরেন উপজেলা চেয়ারম্যান হলাম, কথার কথা প্রচুর টাকা বিনিয়োগ করে, আমার ভোটারদের প্রতি আমার কিন্তু দায়বদ্ধতা থাকবে না, কারণ আমি তো আপনাকে টাকা দিয়ে ভোট কিনেছি। আমি যদি নর্মাল ইলেকশন করতাম, আমি যদি একজন রাজনীতিবিদ হতাম, তাহলে আমার ভোটারদের প্রতি যে দায়বদ্ধতা থাকতো, আমি যখন বিপুল বিনিয়োগ করে সেই পজিশনটা পাই, তখন কিন্তু আমার দায়বদ্ধতা থাকবে না। আপনিও কিন্তু আমাকে কাঠগড়ায় দাঁড়া করাতে পারবেন না, কারণ আমি তো আপনার ভোটটা টাকা দিয়ে কিনে নিয়েছি। এতে কিন্তু ওই এলাকার ভোটারদের প্লাস এলাকার উন্নয়নের পথেও কিন্তু এটা একটা অন্তরা। হয়তো সাময়িকভাবে ভোটাররা কিছুটা বেনিফিটেড হন, লং রানে ভোটার এবং এলাকা সকল ক্ষেত্রেই কিন্তু এটার একটা ক্ষতিকর প্রভাব আছে। যদি বর্তমান নির্বাচনী ব্যবস্থা বা যদি আমরা রাজনীতি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যাই, তাহলে জনগণের কাছে আসলে নির্বাচন নিয়ে তাৎপর্য কতটুকু থাকবে, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে অ্যাডভোকেট রফিক শিকদার। বলা হচ্ছে উপজেলা নির্বাচন দুই দলের ঘরে অশান্তির আগুন জ্বালিয়েছে, বিএনপি কতটা বেকায়দায়? দেখুন, আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর নিহিত আছে। শুভ সন্ধ্যা সমালোচক কাজল ভাই সহ সবাইকে এবং যারা দেখছেন। আজকে দেখেন যে নির্বাচনটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক এবং আনন্দমুখর হওয়ার কথা। সেখানে আপনার কথাতেই চলে আসছে একজন সাংবাদিক যে আগুন জ্বলছে, তুষের আগুন, অস্থিরতা। সত্য কথা, এটা আমারও কথা। তাহলে এই পরিস্থিতির জন্য কে দায়ী? আজকে নির্বাচন হবে, নির্বাচনে অংশগ্রহণ করবে যাদের যোগ্যতা আছে তারা। যোগ্যতার মাপকাঠি আপনি কীভাবে বিচার করবেন? সংবিধানের ৬৬ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, যার বয়স ২৫ ঊর্ধ্ব, যিনি দেশের নাগরিক ভোটার, নির্বাচন করতে পারবে, একমাত্র পাগল এবং শিশু ছাড়া। তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে যে মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতাদের, এমপি মন্ত্রীদের স্বজনরা কেউ নির্বাচনে যেতে পারবে না। তার মানে কি? নির্বাচন ব্যবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছে যে জনগণ কোনোভাবেই নির্বাচনকে বিশ্বাস করতে পারছে না। ভোটের রাজনীতিতে জনগণ আজকে অনীহা প্রকাশ করছে। ভোটের রাজনীতি থেকে, ভোটের ব্যবস্থা থেকে জনগণ সরে গেছে। ভোটাররা ভোট দিতে যায় না। আর সুশীল সমাজের যারা আছে দেশে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে মূলত যারা রাজনীতির দলের সাথে সরাসরি জড়িত না, কিন্তু সমাজ ব্যবস্থায়, সমাজ কাঠামোতে, সমাজ নির্মাণে যাদের কন্ট্রিবিউশন আছে, শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, বিভিন্ন অঙ্গনে, ওই সকল ব্যক্তিরা দেখবেন যে সমাজের একটা বেষ্টনীতে থাকে, তারা তাদেরকে সম্মান করে মানুষ। তারা নিজের পকেটের পয়সা দিয়ে সমাজকে আরও সুন্দর করে বিকশিত করে, খেলাধুলায়, ঈদের সব কিছুতে। ওই শ্রেণীটা এই দলীয় প্রতীক যেদিন দিল আওয়ামী লীগ, এরপর থেকে ওই শ্রেণীটা আস্তে আস্তে নির্বাচন থেকে সরে গেল। তারা এখন নির্বাচনে আসে না। আজকের এই ব্যবস্থাপনায় আপনি লিখেছেন যে তারপর যে ব্যবসায়ী বেশি। এই ব্যবসায়ীরও কোন ব্যবসায়ী? আপনার খবর দিয়ে দেখেন, আওয়ামী ঘরানার ব্যবসায়ী। সুশীল সমাজ যারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, সেই পার্সেন্টেজ আপনি খুঁজে পাবেন না। এই শ্রেণী কিন্তু ছিল আমাদের সমাজে, এখনো আছে, অনেক বিত্তবান এবং অনেক ভালো। কিন্তু অ্যাডভোকেট রফিক শিকদার, আপনি বলছিলেন যে জনগণ নির্বাচন বিমুখ হয়ে গেছে, তাহলে আপনাদের নেতাকর্মীরা কেন নির্বাচনমুখী? আপনারা ইতিমধ্যে ১৪০ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। 147। দেখুন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, অনেক বড়, এটা আপনি হিসাব করে পারবেন না, এত বড় রাজনৈতিক দল। এর মধ্যে যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে ৯১, ৯৬, ২০০১ সালের ৩টা যে স্ট্যান্ডার্ড নির্বাচন হয়েছে বাংলাদেশে, ৩টাতে ২টাতে কিন্তু জনগণ অভূতপূর্বভাবে সাফল্যের বিজয় অর্জন করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার, সেদিন বিএনপি এবং সরকার গঠন করেছে। এটাতেই আপনি একটা প্রমাণ উদাহরণ পেলেন, নগদ। সেই বিএনপিতে দীর্ঘদিন যাবৎ নির্বাচনে যায় না বিএনপি তৃণমূলে যারা স্থানীয় সরকারে থাকে, কারোর ইচ্ছা অনুযায়ী তারা নির্বাচন করতেছিল। আমাদের দল থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, জাতীয় নির্বাচনে যাব না, স্থানীয় সরকার কোনো নির্বাচনে যাব না। এবং কেন যাব না সেটাও কিন্তু আমাদের দল থেকে ব্যাখ্যা করা হয়েছে, লিফলেট দিয়েও ব্যাখ্যা করা হয়েছে, আমরা বিভিন্ন সেমিনারে সবাই বলেছি। এখানে প্রশ্ন আসে, আসলে নির্বাচন বিমুখ কে, জনগণ নাকি আপনারা? আমি আপনার প্রশ্ন উত্তরটা দিচ্ছি, শেষ করতে দেন। তো সে কারণে আমরা বলেছি যে আমাদের গাজীপুরের মান্নান সাহেব, আমাদের বরিশালের কামাল সাহেব, আমাদের খুলনার মঞ্জু সাহেব, রাজশাহীর বুলবুল সাহেব, ওনারা মেয়র করতে পারেন নাই। মেয়র হওয়ার পর মামলায় ওনাদের সারা জীবন গেছে, মান্নান সাহেব মারাই গেছে জেলকেটায়। আমাদের মেয়র যারা নির্বাচিত হয়েছে সিটি কর্পোরেশনের পৌরসভায়, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এক পরিপত্রের মাধ্যমে, শুধুমাত্র বিএনপি করার কারণে।
তারা সেবা দিতে পারে নাই মানুষকে ভোটে নির্বাচিত হওয়ার পরেও। তা আমরা এত মামলা হামলা এত শিকার হওয়ার পরে, আমরা আর্থিকভাবে বেশ নানানভাবে আমরা এত লোকসান হওয়ার পরে আমরা কেন আবার আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাব? সে কারণে আমরা আমাদের দলের নেতা কর্মীদেরকে বলেছি, বলার কারণেই একেবারেই যায় নাই, না যেয়েও একেবারে তৃণমূলে যে কয়জন গেছে, যেহেতু আমাদের দলের একটা স্ট্যান্ড আছে, আমরা যা বলি সেটা করি। আওয়ামী লীগ কিন্তু যা বলে সেটা তারা করতে পারে না, আমরা যা বলি সেটা করে আমরা তাদেরকে বৈশা করেছি, দলের একদম পরিষ্কার আমরা বৈশা করে দিয়েছি। এখন তারা নির্বাচন করুক, তাদের ইচ্ছা, তাদের সাথে কেন্দ্রের সিদ্ধান্ত মানছে না তৃণমূল, তাহলে কি বিএনপি? না, অনেক বড় দল, এর মধ্যে কিছু লোকজন মানতে নাই পারে, তার জন্য কোনো নয়। এটা কিছু লোকজন এত বড় দলের মধ্যে কয়েকজনে যেতেই পারে, এটা তাদের স্থানীয় সরকার নির্বাচন, তারা মনে করেছে তাদের ধারণা থেকে যে এটা তো জাতীয় নির্বাচন না। আপনি দেখেন জাতীয় নির্বাচনে দেখেন আমরা নির্বাচনে যাই নাই, জনগণ কিন্তু ভোট দিতে যায় নাই, এবং ৬২টি দল কিন্তু নির্বাচনে যায় নাই। আওয়ামী লীগের সাথে কিন্তু যে ২৮টি দল গিয়েছিল নিবন্ধিত, এর মধ্যে ২৪টি দলের কিন্তু ডিপোজিট নাই, বাজেয়াপ্ত হয়ে গেছে জামানত। তো এইটা কোনো নির্বাচন ছিল না, দামি নির্বাচন। দামি নির্বাচনের পরে ৭ জানুয়ারি নির্বাচনের পরে আমরা কেন নির্বাচনে যাব সেটা আমরা বুঝাতে সক্ষম হয়েছি। এখন আপনি আসুন যে তাহলে নির্বাচনে জনগণ কীভাবে বিমুখ? নির্বাচনে বিমুখ এই কারণে যে ৭ জানুয়ারি নির্বাচনে যেমনি জনগণ জানায় ভোট দিতে, নির্বাচন কমিশন যদিও বলে অ্যাকচুয়ালি সেটা জনগণ কিন্তু যায় নাই। ঠিক একই ওইটার প্রতিফলন ঘটবে স্থানীয় সরকারে, সেখানেও যাবে না। এখন সরকার কীভাবে নির্বাচন কমিশন সেটা জনগণকে দেখাবে, জাতিকে দেখাবে নির্বাচন কী পরিমাণ হয়েছে, আমি জানি না, আমার মাথায় ধরে না। কিন্তু ঘটনাটা হলো নির্বাচন ব্যবস্থাটা এত ধ্বংসের দিকে গেল কেন? আমরা তো ছোটোবেলায় দেখেছি মার্কা ইলেকশন করতো, উপজেলা ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন, মানুষ ঘরে ঘরে যাইতো, ভোট চাইতো, এটা ভোটের একটা আমেজ ছিল। আজকে কিন্তু কোথাও কোনো ভোটের আমেজ নেই, মানুষের মধ্যে কোনো আগ্রহী নেই। এই যে উপজেলা ইলেকশন বলতেছেন, স্থানীয় কোনো আগ্রহ নাই। আবার দেখেন বিনা প্রতিনিধিত্ব। ২০০৯ সালের পর থেকে আসলে প্রকৃতপক্ষে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন? আপনি কি বলতে পারেন যে ২০০১ সালের পরে কোনো প্রকৃতভাবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে বাংলাদেশে? দলীয় সরকারের অধীনে কোনো সময় সুষ্ঠু নির্বাচন হতে পারে? ৮ সালের যে নির্বাচনটা হয়েছে সেটা কি আপনি বলবেন যে এটা কোনো দলীয় সরকারের অধীনে না হলেও এটা একেবারে ওয়ান লিভেনের কুশীলবদের অধীনে নির্বাচনটা হয়েছে? বারবার নির্বাচন বর্জন করে বিএনপি রাজনৈতিক দল হিসেবে কতটা দায়িত্বশীল আচরণ করছে সে প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরবো। জনাব জাকারিয়া কাজল, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে নির্বাচনের সবচেয়ে বড় অংশজন জনগণ, সেই জনগণের কাছে উপজেলা নির্বাচন কতটা গুরুত্ব বহন করছে? মজার ব্যাপার হচ্ছে যে উনি যেটা বললেন যে ৯১ আর ৯৬ সহি নির্বাচন হয়েছে, মানে বিএনপি যে নির্বাচনে জিতবে সেটা খুব ভালো নির্বাচন, আর যেটা বিএনপি হারবে সেটা হলো খারাপ নির্বাচন। এইটাই হলো বিএনপির সমস্যা। ওনারা ৯১ ৯৬ জিতেছে, ওই দুইটা খুব ভালো, মানে বিএনপির। আমি যেটা বলতে চাই, উপজেলা, আপনি উপজেলা নির্বাচন আসলেন না, বিএনপির একটা আত্মতুষ্টি হলে ৭ জানুয়ারি জনগণ ভোট দিতে যায় না, মানলাম ওনার কথা। সরকার গঠিত হয়েছে, গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, দেশে বিদেশে সকল জায়গায় কিন্তু দিস গভর্নমেন্ট ইজ রিপ্রেজেন্টেটিভ, এবং ওনাদের যারা মিত্র ছিল, যাদের ভরসায় ওনারা নির্বাচন বর্জন করলেন যে ক্ষমতায় বসিয়ে দেবে, তারাও কিন্তু এই সরকারের সঙ্গে কাজ করছে। এটা গেল একটা দিক। দ্বিতীয়, আপনি উপজেলা নির্বাচনের প্রসঙ্গে আসলে বিএনপি ৮১ এবং ৬৬ ১৪৭ জনকে বহিষ্কার করেছে। আমি ৮১ জনের কথায় আছি, যেটা এই ৮ তারিখে যে নির্বাচন হওয়ার কথা। এই যে ৮১ জন, তারা কিন্তু এই বহিষ্কারের আগে তাদের যে গণমাধ্যমে তাদের যে বক্তব্য, তারা বলছে যে আমাদের স্থানীয় অনুসারী নেতাকর্মীদের আগ্রহ এবং চাপে আমরা নির্বাচন করছি। আপনি তাদের বহিষ্কার করে দিলেন, ফাইন। বহিষ্কারের পরেও কিন্তু একজনও কিন্তু প্রত্যাহার করেননি নাম, তারা কিন্তু নির্বাচনে লড়ছেন। তো ৮১ জনের সঙ্গে এক একজনের সঙ্গে কিন্তু তারা বিএনপির হিসেবে পরিচিত, আপনি বহিষ্কার করলেন, ফাইন। এই ৮১ জনের সঙ্গে ওই পার্টিকুলার উপজেলায় যিনি একজন, তার অনুগামী আছে, অনুসারী আছে বিএনপি, তারা তো মূলত বিএনপি ঘরানা। আপনি কি মনে করেন তারা কি রিজভী সাহেব লিফলেট বিলাইছে বলে তারা কেউ ভোট দিতে যাবে না? এটা যদি কেউ মনে করে, সে বোকার স্বর্গে বাস করে। কারণ আমি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছি আর যাইছি, আমি যখন নির্বাচন করব, আমার যারা অনুগামী অনুসারী তারা সবাই ভোট দিতে যাবে, এবং এটা নিশ্চিত যে উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের অংশগ্রহণটা ব্যাপক হয়। রফিক সাহেব বা তার নেতা রিজভী সাহেব ঢাকায় গিয়ে লিফলেট বিলাইল, এতে ভোটের স্থানীয় সরকার নির্বাচন কোনো প্রভাব পড়বে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না, এবং এটা প্রমাণও পাবেন, কারণ ওই ৮১ জন কিন্তু নির্বাচনটা করছেন। এই যে দেখেন বরিশালে যে ইলেকশন হলো সিটি, তারপর গাজীপুরে, এখানে কিন্তু বিএনপির বহু কাউন্সিলর আছে যারা কিন্তু বহাল তবিয়তে বহিষ্কৃত অনেকেই, বাট তারা কিন্তু কাউন্সিলর নির্বাচিত হয়েছে। বিএনপির একজন নেতা বলছিলেন যে এই যে ৭ জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপির কি লাভ ক্ষতি, এটা কিন্তু কোনো মূল্যায়ন বিএনপি করেনি। উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না, এটা নিয়েও কিন্তু বিএনপির কোনো স্টাডি নেই। বিএনপির আমার কাছে যেটা দুঃখ লাগে,
আমি ৩-৪ দিন আগে একটা সংবাদপত্রে একটা বিশাল নিউজ দেখলাম যে বিএনপির এখন অন্তর্কলহটা এই পর্যায়ে পৌঁছেছে যে আন্দোলনের টাকার হিসাব গরমিল পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশের কোনো রাজনীতি দল নিয়ে নিউজ হয়নি। একটা জাতীয় দৈনিকে লিড নিউজ হয়েছে যে বিএনপির এই আন্দোলনের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা মাঠ পর্যায়ে না গিয়ে নেতারা কিন্তু জনাব ভাগাভাগি জাকারিয়া করে কাজল এমন অভিযোগ তো আসলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে না, না, রয়েছে আমি যে আসছি। উপজেলা নির্বাচন তাদেরও অস্বস্তি আমি আসছি, ফেলেছে আমি এবং আসছি। অভ্যন্তরীণ না, না, আমাকে প্রকট আকার শেষ ধারণ করতে করেছে। দেন। শুনেন। সেই প্রসঙ্গে আমি আসবো, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশবন্ধের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে উপজেলা নির্বাচন ও রাজনৈতিক শিক্ষা এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। জনাব জাকারিয়া কাজল, যে আলোচনায় আমরা ছিলাম, উপজেলা নির্বাচন ঘিরে অভ্যন্তরীণ সংকটে ডুবেছে আওয়ামী লীগ, এমনটি বলা হচ্ছে, এবং জেলা উপজেলায় ভাই লীগ এমপি লীগ তৈরি হয়, কিন্তু নেতাকর্মীরাই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। না, শোনেন, উপজেলা নির্বাচনটা আওয়ামী লীগ এবং বিএনপি দুজনের জন্য উপজেলার মতো হয়ে গেছে। দুজনের এই জ্বালার নেচারটা দুই রকম। আওয়ামী লীগের যখন 7ই জানুয়ারি নির্বাচনের আগে আপনার এখানে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ যে স্টাইলে নির্বাচনটা করছে, এতে করে আওয়ামী লীগ যে প্যান্ডোরা বক্সটা ওপেন করলো, এতে অন্তর্কলহের সমূহ সম্ভব আশঙ্কা আছে, এবং সেই আশঙ্কা কিন্তু ওই নির্বাচনের পরে আমরা অনেকটা দেখেছি। হয়তো এবারের নির্বাচনে কিন্তু এই অন্তর্কলহটা আরেকটু বাড়বে বলে আশঙ্কার যথেষ্ট কারণ আছে। আওয়ামী লীগ হয়তো একটা সৎ উদ্দেশ্য থেকে এই সিদ্ধান্তটা দিয়েছিল তাদের দলের একদম শীর্ষ মহল থেকে, যে কোনো আত্মীয় স্বজন কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু এই আদেশটা তো মানা হয়নি। এটা মানে কি? এটা মনে হচ্ছে যে রাজনীতিতে এটা একটা বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগের দলের ভেতর এই কন্ট্রোলটা নেই। আওয়ামী লীগের মতো একটা প্রাচীন দলের এই যে বার্তাটা বলে একটা বার্তা যাচ্ছে, এটা কিন্তু দলের জন্য খুব সুখকর না। কারণ আমরা দেখেছি যে অনেক এমপি মন্ত্রী অনেকেই দাঁড়িয়েছে যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আওয়ামী লীগ পারেনি। হয়তো তাদের সাংগঠনিক দুর্বলতা, ব্যর্থতা, কৌশল যাই বলেন না কেন, ঘোষণা থেকে আওয়ামী লীগ কিন্তু সরে এসছে, তাই না? এটা গেল আওয়ামী লীগের দিকে সমস্যা, এবং এই সমস্যাটার মাসুল হয়তো আওয়ামী লীগকে দিতে হবে। কারণ এই সংসদ নির্বাচনে অন্তর্কলহ হচ্ছে, এই নির্বাচনে যে কলহটা এটা হয়তো আরো বাড়বে। দুই দলের যে নির্বাচন ঘিরে যে অস্বস্তি তৈরি হয়েছে, আসছি, তার রাজনৈতিক শিক্ষাটাকে সেই প্রসঙ্গে আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। আওয়ামী লীগেরটা বললাম, বিএনপিটা কত বলতে হবে। আওয়ামী লীগেরটা বললাম, বিএনপির জ্বালাটা তো বলতে হবে। বিএনপির জ্বালাটা হচ্ছে কি? বিএনপির জ্বালা হচ্ছে তাদের তৃণমূলকে তারা কনসোলিডেট করতে পারছে না, এবং এই যে বিদ্রোহী প্রার্থী, আমি বিদ্রোহী প্রার্থী বললাম, যেটা বলা হচ্ছে না, বিদ্রোহী প্রার্থীদের যারা তাদের কিন্তু অনুসারী আছে। আর বিএনপির একটা পলিসি হলো কি, জো জিতা ওহি সিকান্দার, হিন্দিতে একটা কথা আছে না, জিতলে আবার বিএনপি নিয়ে নেবে। কারণ সর্বশেষ উদাহরণ যেটা, এই যে সুপ্রিম কোর্ট বারে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন প্রেসিডেন্ট হলে তাকে বিএনপি পরের দিন বহিষ্কার করে দিল, আবার কিন্তু তাকে ফুলের মালা দিয়ে বরণ করলো। কাজে বিএনপির এই বহিষ্কারের যে কোনো মূল্য নেই, তার জ্বলন্ত প্রমাণ হলে মাহবুবুদ্দিন খোকন। 7 দিন আগে বহিষ্কার, 7 দিন পরে আবার তাকে কোলে। আপনাদের বহিষ্কারের কি আসলেই কোনো মূল্য নেই? জাকারিয়া কাজল ভাই একজন তো সিনিয়র সাংবাদিক, তো তিনি অনেক ভালো বলেন, অনেক বেশিও বলতে পারেন, কিন্তু আবার অনেক কথা তিনি বলেন না। না, মাহবুবুদ্দিন খোকন এটা বলেন, আপনি বললে কিন্তু আর অনেক খবর বলতে পারেন, কিন্তু সব খবর তিনি বলেন না। যাক, আমি কাজল ভাইয়ের কয়েকটা কথার উত্তর দিচ্ছি। খোকন সাহেব একটা বলেন, জিয়াউর রহমান সাহেব যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট বলেছিলেন, সেটি হলো যে জনগণের কাছে নেতৃবৃন্দ, রাজনীতিবিদরা যাবে, জনগণের কাছে, তৃণমূলের কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। ড্রয়িং রুমে বসে, অ্যাসি রুমে বসে রাজনীতি চলবে না। সেই কথাটা জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, এবং সেটা তিনি নিজে প্রমাণ করেছিলেন। কলকারখানা উৎপাদনে, কৃষিকাজে, আপনার ইরি প্রজেক্ট করে, এগ্রিকালচারে, সকল অঙ্গনে জিয়াউর রহমান এটা প্রমাণ করেছিলেন যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যান্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। এরপরে আপনি আসুন যে কাজল ভাই আরেকটা কথা বলেছেন যে 75-এর পরে রাজনীতির অঙ্গনে বা নির্বাচনে ব্যবসায়ীদের, আমি বলবো যে হ্যাঁ, ব্যবসায়ীরা যারা মানুষের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে জবাবদিহিতা আছে, তারা ব্যবসায়ী হোক, আমলা হোক, অবসরপ্রাপ্ত আমলা হোক, তারা রাজনীতি করতে পারে। কিন্তু 75-এ না, এটা একেবারে বেশি হারে বেড়ে গেছে। আমি দেখলাম 2008 সালের নির্বাচনের পর থেকে, 2008 সাল থেকে এই পর্যন্ত একেবারে চরম আকারে বেড়ে গেছে ব্যবসায়ীদের অবস্থা। অনেকে হয়তো জনগণের সাথে সম্পৃক্ত নাই, রাজনীতিবিদ একেবারেই নিশ্চন্ন হয়ে গেছে, নিক্ষিপ্ত হয়ে গেছে। এটা আজকে আওয়ামী লীগের আমির হোসেন আমু এবং
এই তোফায়েল আহমেদ সাহেবকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে পলিটিক্স হাসিনা আপা প্রধানমন্ত্রী কী ডিফিকাল্টটা যে করেছেন। জলিল সাহেবরা থাকলে তো আরও বলতেন। আর সুরজিৎ সেনগুপ্ত তো বলেই গেছেন যে বাঘে ধরলে বাঘে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়েন না, বলেই গেছেন তিনি প্রয়াত। এখন আপনি আসুন যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব না, বিএনপি থেকে ওনাকে তো বহিষ্কার করা হয় নাই। আইনজীবী একটা ফোরাম আছে, এটা আইনজীবীদের একটা সংগঠন, সেখানে ওনাকে অব্যাহতি দিয়েছিল। বহিষ্কার কথাটা আমি নাই বলি, সেটা আইনজীবীদের ইয়ে থেকে যে তাদের একটা দাবি ছিল, যেহেতু এই নির্বাচনটাতে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে, এটা দেশবাসী জানে, নির্বাচনটা সুষ্ঠু হয় না এবং একটা ষড়যন্ত্র করে জিতলো। এখন এই যে পরিস্থিতিতে একেবারে চূড়ান্তভাবে হারাইতে পারছে না, খোকন সাহেবকে সহ 5 জনকে যারা মানে এখানে পারলই না, ধরে রাখলো। এখন আমার বক্তব্য হলো নির্বাচন যেমনই হোক, আইনজীবী নির্বাচন যদি ষড়যন্ত্রই হয়ে থাকে তাহলে আপনাদের প্রার্থী কিভাবে জিতে আসলো? ওটা আবার ওনারা যেটা জিতে ওটা ষড়যন্ত্র। বাক্স কেন সুপ্রিম কোর্ট থেকে অন্যদিকে চলে যাবে কেন? একটা সুপ্রিম কোর্টের মতো একটা নির্বাচনে এরকম পরিস্থিতি কেন হবে? আমি আপনাকে ছোট্ট একটু বলি, গত 5 তারিখে আমার বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন হয়েছে, প্রাথমিক শিক্ষক সমিতির। এখানে 3টে প্যানেল হয়েছে, 153 জন প্রার্থী ছিল, 51টি পদ ছিল। 3টা প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। একটা প্যানেলের সভাপতি সহ 28 জন পাইছে, 23 জন জিতেছে। আরেকটা প্যানেলের সাধারণ সম্পাদক সহ 28 জন জিতেছে। এইরকম একটা নির্বাচন হয়েছে। এটা নির্বাচন কমিশন ছিল কে? জেলার প্রাথমিক শিক্ষক সমিতি। এখানে কিন্তু আওয়ামী লীগ ছিল না। এখন আমার বক্তব্য হলো সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যদি থাকে, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা থাকলে ভোটাররা ভোট দিতে যায়। 855 জন শিক্ষকের মধ্যে 836 জনই ভোট দিতে গেছে। এখন আমার কথাটা হলো প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে আমরা শিক্ষা নিই না কেন যে এরকম একটা সুন্দর নির্বাচন কেন হচ্ছে না? সুপ্রিম কোর্ট একটা আমাদের সবচেয়ে বড় একটা জায়গা, বিচারালয়, সেখানে নির্বাচনটা এরকম প্রশ্নবিদ্ধ হবে কেন? এরকম পরিস্থিতি তৈরি হবে কেন? এটা হলো আমার বক্তব্য। সেখানে কি হয়েছে সেটা আমি আপনি উত্তর দিচ্ছি। সেখানে নির্বাচন হলে আপনারা ফলাফল কেন মেনে নিলেন? আপনি না বলতে দিলে তো বলা যাবে না। সেখানে ওনাকে আইনজীবী ফোরাম অব্যাহতি দিয়েছিল। পরবর্তীতে আবার আইনজীবী ফোরাম দুঃখ প্রকাশ করে তিনি ওনাকে আবার গ্রহণ করেছে। এখানে তো আসলে প্রশ্ন আসে, বিএনপি তো ওনাকে বহিষ্কার করে না, তিনি তো বিএনপির যুগ্ম মহাসচিব, বিএনপি তো ওনাকে বহিষ্কার করে নাই। কোথাও নির্বাচনী প্রশ্নিত হয়েছে, আবার আপনাদের প্রার্থী বিজয়ী হয়েছে, বিষয়টি সাংঘর্ষিক কিনা? এখানে সুষ্ঠু নির্বাচন হলে ফুল প্যানেল আমরা জিততাম, এটা অনেকে বলে। ফুল প্যানেল হয়ে সুষ্ঠু নির্বাচনে সারা বাংলাদেশে আমরা সব জায়গায় জিতবো। সেটাই হলো কথা। জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার বলেন, সিটি কর্পোরেশন বলেন, মেয়র বলেন, সবকিছুতে আমরা জিতবো, বিপুল ভোটে আমরা জয়লাভ করবো। দুঃখজনক এমনকি ছাত্র সংসদ নির্বাচন কাজল ভাইও জানে, ঢাকা ইউনিভার্সিটি, উনি আমাদের প্রাক্তন বড় ভাই, ঢাকা ইউনিভার্সিটির। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি এখন হয় বাংলাদেশে, জাতীয়তাবাদী ছাত্রদলকে ঠেকানোর মতো ক্ষমতা কোনো ছাত্র সংগঠনের নাই, বিপুল ভোটে ছাত্রদলকে জিতাবে। যদি আপনাদের সেই আত্মবিশ্বাসী থাকে তাহলে একের পর এক নির্বাচন বর্জন করে আপনারা কি অর্জন? নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের এই পরিস্থিতি আমরা যেতে পারি না। শুধু নির্বাচন ব্যবস্থাই না, এই যে গত শুক্রবারে বিশ্ব গণমাধ্যম দিবস গেল, গণমাধ্যমটা শেষ করে দিয়েছে। এই যে রাইট টু ইনফরমেশনের যে একটা আছে, একটার কার্যকারিতা আজকে বাংলাদেশে সেভাবে নাই ভাই। এটা সাংবাদিকরা বলতেছে, জাকারিয়া কাজল ভাই সাংবাদিকরা বলতেছে, ভাই এগুলি বলেন না ফ্ল্যাট কমেন্ট করে। শুনেন, আইরনিটা কি জানেন? দুঃখজনক ব্যাপার হলো যারা হ্যাঁ না ভোটে 100% ভোট পায় তাদের কাছ থেকে বাংলাদেশের নির্বাচনের সবক নিতে হয়। এটা হলো বাংলাদেশের দুর্ভিক্ষ। জিয়া রহমানের হ্যাঁ না ভোটের মতন জিয়া রহমান তো কাজল ভাই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে ভাই, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আবার ওই 100% যারা হ্যাঁ না ভোট করে বাংলাদেশের ভোটটাকে ভোটের কফিনে সর্বপ্রথম পেরেক মারছে তাদের কাছ থেকে নির্বাচনের শিক্ষা নিতে হয়। এটা হলো বাংলাদেশের দুর্ভাগ্য। হ্যাঁ, উনি প্রাথমিক শিক্ষক নির্বাচন, আমি কিন্তু উপজেলায় যদি কনসেন্ট্রেট করেন আপনি, এবং ওই যে বিএনপির যে ওনাদের ওইটাই, ওই আমার ব্রাউনবাড়ির একটা গ্রামীণ কথা আছে, মনে মনে মন কলা খাওয়া। ওনারা ওই সব নির্বাচনে জিতবেন ওই মন কলা নিয়ে আছে। কিন্তু এই যে 2007 জানুয়ারি নির্বাচনের পর কিন্তু বিএনপির কোনো অ্যাসেসমেন্ট নাই যে কেন হলো, কি হলো। আসলে সমস্যাটা বিএনপির এক জায়গায়। আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই যে 2018 নির্বাচন, যেটা বিএনপি ডক্টর কামালকে দিয়ে অংশ নিল, এই নির্বাচনটার কারণ ছিল প্রস্তাবিত করা। এই নির্বাচনে তাদের 8 জন জয়ী হলেন, তাই না, মহাসচিব সহ। ওনারা 7 জন পার্লামেন্টে গেলেন, মহাসচিবকে কিন্তু পার্লামেন্টে যেতে দেওয়া হলো। আবার মহাসচিবের ওই ছেড়ে দেওয়া আসনে কিন্তু বিএনপির আরেকজন জিতলো, তিনি কিন্তু আবার পার্লামেন্টে গেলেন। তো ওই যে মির্জা ফখরুল সাহেব যে আসনে জিতেছিলেন তাকে পার্লামেন্টে যেতে দিলেন না, কিন্তু ওইখানে উপনির্বাচন হলো, উপনির্বাচনে আবার বিএনপির প্রার্থী জিতলো,
তাকে আবার পার্লামেন্ট সিদ্ধান্ত বিএনপির মূল সমস্যা শেষ করে আমার কাছে আসেন। আমি কথা বলতেছিলাম, কাজল ভাই নিয়ে গেছে তো, উনি শেষ করুন, তারপর ফখরুলকে কিন্তু যেতে দেওয়া হলো, কিন্তু ওইখানে যে আবার বিএনপির যিনি জিতলেন তাকে যেতে দেওয়া হলো না। না, এই ব্যাখ্যাটা কেন? এটার একটা ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা হলো ওনাদের যে পলাতক ফিউজিটিভ নেতৃত্ব লন্ডনে আছেন, উনি চান না যে উনার চেয়ে কেউ প্রমিনেন্স পাক। কারণ মির্জা ফখরুল গেলে হয়তো ওনার ধারণা। আচ্ছা, কাজল ভাইয়ের কথার ব্যাখ্যা তো এত ব্যাখ্যা তো সব দেওয়া যাবে না। তারেক রহমান সাহেব তো এমনি সমৃদ্ধ আছে। শহীদ জিয়াউর রহমানের পরিবারের সূর্য সন্তান তারেক রহমান, স্বাধীনতার ঘোষকের সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান। কথা বলতে দেন। তারেক রহমান এখন সময়ের দাবিতে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একটা বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কর্মসূচি মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। আমার কথা শুনুন, আমাকে কথা বলতে দেন। জবাবটা দেন না। আপনার কথা আমি জবাব দিচ্ছি তো, আমি আপনাকে বলছি মির্জা ফখরুল ইসলামকে দেওয়া হয় নাই, সেটা আমাদের দলীয় নীতিগত সিদ্ধান্ত। আজকে আওয়ামী লীগ বলছে না, শোনেন না, যে আমরা গঠনতন্ত্র সংবিধান বুঝি না, আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচন করতে পারবে না। বলছে না, না বলছে না, এটা নীতিগত সিদ্ধান্ত। বিএনপির কোনো গঠনতন্ত্রের না, এটা নীতিগত সিদ্ধান্ত। মহাসচিব এই 7 জন এই পার্লামেন্ট ইলেকশন তিনি করবে না, করে নাই, যে 7 জনের পার্লামেন্ট বিএনপি হতে পারে না। তাহলে এই 7 জন গেল কেন? এটা ওনাদের স্বাধীনতা। উনাদের বেলায় স্বাধীনতা, মহাসচিবের বেলায়। এখন আমার কথাটা হলো যে আজকের এই প্রেক্ষাপটে নির্বাচন ব্যবস্থাটাকে যে আওয়ামী লীগ ধ্বংস করেছে, সেই কথাটা আপনি কেন বলেন না ভাই? কেন আপনি বলেন না যে গণতন্ত্র রক্ষায় এবং প্রতিষ্ঠা, গণমাধ্যমের যে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, এটা আমাদের আরও দরকার। আজকে যে সাগরুনির যে এই যে শতবার যে করে তার মামলার রায় পিছালো, এই ব্যাপারটা আপনি আনেন না কেন? আপনাদের কাছ থেকে জানতে চায়। আপনার বাড়ি তো কসবাতে, কিছুদিন আগে আপনি নিশ্চয়ই জানেন যে কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আমাদের কসবার এক যুবককে হত্যা করা হয়েছে। আমাদের আজকে সীমান্ত অরক্ষিত, সীমান্তে প্রতিনিয়ত আমাদের এই বিএসএফের গুলিতে আমাদের বাংলাদেশের যুবক ছাত্ররা, তরুণরা মরছে। আজকে আপনার বরিশালের দক্ষিণাঞ্চলে পানির অভাবে নলকূপের থেকেও পানি উঠতেছে না, পানি উঠতেছে না আজকে আমাদের এই ফারাক্কা বাঁধের কারণে। এই যে নতজানু একটি রাষ্ট্রনীতির, নতরাজনু একটি রাজনীতি এই যে চলতেছে বাংলাদেশে, একটা দুর্নীতি, একটা দুঃশাসনের, একটা আপনার একটা দখলদারিত্বের রাজনীতি চলতেছে, এই কথাটা আমাদের তো বলা উচিত। আমরা যখন স্টুডিওতে আসি, দেশটাকে তো আমরা ভালোবাসি, দেশপ্রেমে তো আমরা উদ্বুদ্ধ, দেশের কথা তো আমরা বলবো। শুধু এক পেশে একটা দলকে শুধু বললে হবে না ভাই। জিয়াউর রহমান একমাত্র বাংলাদেশের নিয়ামক শক্তি, যিনি একেবারে অল্প সময়ের মধ্যে একটা দেশকে একটি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, শিল্প কারখানায়, উৎপাদনে, শিক্ষায়, সকল অঙ্গনে তিনি একটা অভূতপূর্ব ইতিহাস স্থাপন করেছিলেন উন্নয়নের ক্ষেত্রে এবং রাজনীতির উন্নয়নের ক্ষেত্রে, বহুদলীয় গণতন্ত্রের ক্ষেত্রে। না, আমার শেষ হয় নাই। এখন আমার কথা হলো আজকে সুশাসনের অভাবে বাংলাদেশে যে দুর্নীতিতে সিন্ডিকেট, এটাকে আমাদেরকে ভাঙতে হবে। এই নিয়ন্ত্রিত সিন্ডিকেট না ভাঙলে আমাদের দেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, নাগরিক সমাজের যে অভিমত আমাদের ধ্বংস হয়ে যাবে, আমরা ধ্বংস হতে যাচ্ছি, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি বলবো, আজকে মানবতা নাই, আজকে রাষ্ট্র অমানবিক হয়ে যাচ্ছে। আজকে দেখেন আপনি, জিয়াউর রহমান আমল আসম আব্দুর রহমানকে কারাবন্দী থাকা অবস্থায় চিকিৎসা করার জন্য বাইরে পাঠিয়েছিল। বেগম খালেদা জিয়ার আমলে রাশেদ খান মেনন তো মন্দির অসুস্থ ছিল, হাসপাতালে ওনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, ওনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। অথচ আমরা বারবার বলছি বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাকে বিদেশে চিকিৎসার জন্য সুযোগ হিসেবে পাঠানো। মেডিকেল বোর্ড বলেছে, সরকার বলতেছে আইন নাই। আইন কার জন্য? মির্জা আব্বাস বলেছে গতকাল যে আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, আইন তো মানবতার জন্য, আইন তো মানবিকতার জন্য। 401 তো বলা আছে সংবিধানের যে মানবিক কারণে চিকিৎসার জন্য বাইরে যেতে পারে, সেই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বাইরে দেওয়া হচ্ছে না। আপনাদের দলীয় শৃঙ্খলা অনেকটাই ভেঙে পড়ছে। না, আমাদের দলের মধ্যে দলীয় নেতাকর্মী যারা আছে আদর্শ ভিত্তিক রাজনীতি করে, এখানে টাকা ভাগাভাগি কিছু নাই। আমরা যদি বলি আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাজল ভাইয়েরা প্রায়ই বলেন যে নমিনেশন বাণিজ্য, তাহলে এবার তো বিএনপি নির্বাচনে যায় নাই, কি পরিমাণ বাণিজ্য হয়েছে? নমিনেশন আওয়ামী লীগের এমপি বাণিজ্য হয়েছে, মন্ত্রী বাণিজ্য হয়েছে, এটা কি ওনারা বলতে পারবেন? আচ্ছা, এই যে উনি বললেন যে টাকা ভাগাভাগি হয়নি, পরশুদিন একটা জাতীয় দৈনিক এটা লিড হয়েছে এবং উদাহরণ দিয়ে রাজশাহীতে কত টাকা, সিলেটে কত টাকা। আমি কিন্তু বিএনপির কোনো প্রতিবাদ দেখিনি, প্রকাশিত সংবাদের প্রতিবাদ যেটা হয়নি এটা উনি করলেন, কিন্তু উনার দলের কোনো নেতার কোনো প্রতিবাদ। কাজল ভাই যে কথাটা বলেছেন, এখন আমাদের দল যেটা চলে
দলের রাজনৈতিক সংগঠন আছে, অঙ্গ সংগঠন আছে, তাদেরকে কর্মসূচি পালন করার জন্য যেটুকু দরকার সেটুকু আপনি নিশ্চয়ই নিউজটা সব জায়গায় যায় না। আমি জানি আমি রাজনীতি করি, আমি জানি। আপনি পড়লে এটা বলতে পারছেন না, আপনি পড়লে এই কথাটা বলতে না কাজল ভাই, এটা ভাগাভাগি কিছু নাই। নিউজটা এটা আপনি তো ছাত্র রাজনীতি করে আসছেন। আরে ভাই আমাকে যে কর্মসূচি পালন করতে হলে তো টাকা লাগে। নো সেটা মঞ্চ বানাইতে তো মঞ্চটা টাকা লাগে, টাকা দিতে হয়। আপনি নিউজটা পড়েন নাই। ওখানে বলা হয়েছে আন্দোলনের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে রাজশাহী সিলেটে, সেই টাকাটা নেতারা মেরে দিয়েছে এবং এই নিউজের কোনো কোন পত্রিকা কোন নিউজে দিয়েছে? তার মানে আপনি দেখেন নাই? না না, কোন পত্রিকা দিয়েছে আপনার নাম বলেন। এটা সমকালে লিড নিউজ হয়েছে পরশুদিন, আপনি না পড়ে সমকালে শেষ করতে দেন আমাকে। এবং সেটার কোনো প্রতিবাদ বিএনপির পক্ষ থেকে করা হয়নি, কাজেই ধরে নিচ্ছে যে সংবাদটা সঠিক। আপনি এটা না পড়েই গলাবাজি করছেন। আচ্ছা, ফারাক্কা নিয়ে উনি বললেন, ফারাক্কা নিয়ে বিএনপির এত প্রেম যে দিল্লি থেকে আসার পর বেগম জিয়াকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি পানি বন্টন নিয়ে কী করলেন, আমি তো ভুলেই গেছি। এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ। কাজেই আমরা তো ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছি, আমরা কি করেছি একবারও? যে তিস্তার পানি, আমরা তো তিস্তার দাবিতে ফারাক্কাতে আমরা লং মার্চ করেছি, রোড মার্চ করেছি। তিস্তার পানি বন্টন নিয়ে আপনি কি করলেন দিল্লি গেলে? যে আমি তো ওটা ভুলেই গেছি। আর বেগম জিয়ার অসুস্থতার কথা বলেন, বিএনপির মধ্যে মনে খুব দুঃখ, কারণ বেগম জিয়ার থেকে যে প্রতিদিনই বেগম যখন হসপিটালে আজকে মরে যায় কালকে মরে যায়, বিএনপি কেন মরতেছে না? এটা বেগম জিয়া তো আল্লাহর রহমতে এখনো আল্লাহ তার হায়াত দরাজ করছেন, ভালো আছে। কিন্তু বিএনপি তখনকার স্টেটমেন্টগুলি দেখেন সংকটাপন্ন, এখনই গেল গিয়া। হ্যাঁ সংকট ছিল, মানে ব্যাপারটা এরকম যে আজকেই বুঝি শেষ। কিন্তু আপনি মানবতায় আপনি স্পষ্ট করতে পারেন না। আপনার সময় কিন্তু আমি কথা আপনি যদি প্রতিটা কথা ফুট কাটেন, না খালেদা জিয়া একটা মুমূর্ষু অবস্থায় ছিল তখন। আমাকে মুমূর্ষু অবস্থা থাকলেও আপনি তো অবাদল কাদের কিন্তু মুমূর্ষু অবস্থায় সিঙ্গাপুর থেকে পরে আবার সুস্থ হয়ে আসছেন। অপতথ্য এখন আপনি যদি বলেন আপনি নিউজই পড়েন না, আপনি অসুস্থতা নিয়ে আপনি সমকালের নিউজই পড়েন না, নিউজ দিলেই সব নিউজ না না আপনি নিউজই পড়েন না, সমকাল নিউজ করলে সব কিছু হবে। তো প্রথম আলোতে অনেক নিউজ আসছে, সেই নিউজগুলো বলেন। আরে ভাই আমি যেটা আপনি তো না পড়েই সাপোর্ট করতেছেন। নয়া দিগন্তে তো এক সাংবাদিক আলী রেজা বলেছে, আরে ভাই রাজাকারের কাগজের কথা বাদ দেন, আপনি যেটা পড়েন নাই সেটার প্রতিবাদ। হ্যাঁ তো নয়া দিগন্ত তো লাগছে যে সংবাদপত্র কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতা না সেটা নয়া দিগন্তের অভিমত, কিন্তু যেই নিউজটা বিএনপি প্রতিবাদ করে নাই আপনি সেটা নিয়ে গলাবাজি করেন, প্রয়োজনই মনে করে নাই, প্রয়োজনই মনে করে নাই। শুনেন, বিএনপি হচ্ছে এমন একটা দল যেটা কোনো নীতি নাই, আদর্শ নাই, গঠনতন্ত্র যখন তখন সংশোধন করে। ঠিক এই প্রসঙ্গে আমি ফিরতে চাই। অ্যাডভোকেট রফিক শিকদার, বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, যেমনটি জাকারিয়া কাজল খুব সুস্পষ্টভাবে বলছিল যে বিএনপি এমন একটি দল যার নীতি নেই, আদর্শ নেই, গঠনতন্ত্র নেই। তাহলে কিসের ভিত্তিতে দাঁড়িয়ে আছে বিএনপি? দেখুন, এটাই আমার কথাটার মধ্যে জাকারিয়া কাজল ভাই উনি সাংবাদিক সিনিয়র নেতা বলতেই পারেন। এখানে বিএনপি কেন, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আদর্শ এবং নীতি আছে। আপনি বলতে পারেন যে সেই দলটা কতখানি জনগণের কাছে পৌঁছতে পারে। ছোট ছোট যে দলগুলো আছে ক্রিয়াশীল, তাদেরও কিন্তু আদর্শ এবং নীতি আছে। আওয়ামী লীগের ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু আদর্শ এবং নীতি আছে, কথা আছে, কিন্তু উদ্দেশ্য আদর্শের কথা বলা আছে। সেইটা কতটুকু অ্যাড্রেস করে, কতটুকু মূল্যায়ন করে, কতটুকু প্রয়োগ করে, সেটা ডিপেন্ড করে এবং সেটার উপরে রাজনৈতিক দল টিকে থাকে। আজকে আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি, দুঃশাসন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সমস্ত অব্যবস্থাপনার কারণে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেগুলো আমরা অ্যাড্রেস করে আমরা মোকাবেলা করছি, চ্যালেঞ্জ মোকাবেলা করছি। চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আমাদের নানান রকমের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। আমরা জেল, জুলুম, হত্যা, গুম, খুন এগুলো আমাদের চলছে, আর্থিক লোকসান থেকে সকল অঙ্গনে, সেটা আপনি ভালো করে জানেন, গত 1.5 দশক ধরে বিশেষ করে। সেখানে আমরা কিন্তু থেমে নেই, তারপরেও অনেক রোশানলের পরে কিন্তু আপনারা জেল জুলুমের অভিযোগ করছেন। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির লক্ষ্যই হলো ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা। হ্যাঁ, আমি ওনার কথা শুনলাম যে তিনি এই কথা বলেছেন, কিন্তু আমরা বলছি যে চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতা দখল করে নাই, আর দখলদারিত্বের রাজনীতি কখনো বিএনপি করে না। বিএনপি যতবারই নির্বাচনে ক্ষমতায় এসেছে সুষ্ঠু আবাদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। কখনো যদি সরকার গঠন করতে না পেরেছে, শক্তিশালী বিরোধী দল ছিল। কিন্তু আজকে বাংলাদেশের শক্তিশালী বিরোধী দলও নাই, শক্তিশালী সরকারও নাই। আপনাদের শক্তিশালী বিরোধী দলের ভূমিকা তো আপনারাও পালন করতে পারেন না। আমরা তো সরকারই পালন করতে পারতাম, সুষ্ঠুবাদ নির্বাচন তো আমরা সরকারই গঠন করতাম, শক্তিশালী বিরোধী দল তো যাব না। তবে রাজনৈতিক অঙ্গনে রাজপথে আমরা একেবারেই অদ্বিতীয় শক্তিশালী দল।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, এবং জনগণ আমাদেরকে সে কারণে পছন্দ করে, ভালোবাসে। জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসায় বিএনপি আজকে সিক্ত। জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল এবং তারেক রহমানের নেতৃত্বে জনগণ অবিচল। সুতরাং যদি বাস্তবতা তাই হয় অ্যাডভোকেট রফিক শিকদার, তাহলে কেন বিএনপি প্রায় 18 বছর ক্ষমতার বাইরে? শুনেন, ক্ষমতা কখনো কখনো নির্বাচনের মাধ্যমে আসা যায়, কখনো কখনো স্বৈরশাসকরা লং টাইম ক্ষমতা থাকে। হোসেন মোহাম্মদ এরশাদও তো 9 বছর একটানা ক্ষমতা ছিল, সেই জন্য সে কি জনগণের ভালোবাসা শ্রদ্ধা পেয়েছিল? সেই হোসেন মোহাম্মদ এরশাদের সরকারটাকে কি জনগণ মেনে নিয়েছিল? আওয়ামী লীগ যাকে আছে আওয়ামী লীগও কি মেনে নিয়েছিল? আবার একটা পর্যায়ে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদও বলেছিলেন যে আমাকে স্বৈরাচার বলে আওয়ামী লীগ, আমার চেয়ে তো বড় স্বৈরাচার আওয়ামী লীগ, মহাস্বৈরাচার। তাহলে মহাস্বৈরাচার আর স্বৈরাচার মিলে কিন্তু আজকে পার্লামেন্টে চালাচ্ছে। বিএনপি কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছে। বেগম খালেদা জিয়া 9 বছর গণতন্ত্র সংগ্রাম করে কিন্তু আপসী নেত্রী উপাধি পেয়েছেন এই বাংলাদেশে, এবং শুধু উপাধিই পান নাই, 91 সালে সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন এই দেশের জনগণ বেগম খালেদা জিয়া। ক্ষমতাসীনরা বলছে যে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, কিন্তু আপনারা নিজেরাই আসলে গণতন্ত্রের চর্চা করেন না। আমরা গণতন্ত্রের কথাও বলি এবং চর্চাও করি, এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা বলি, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা বাস্তবায়ন করি। এবং বেগম খালেদা জিয়া সরকারই বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছেন, আওয়ামী লীগ কিন্তু করে নাই। 2001 সালে বেগম খালেদা জিয়া মহিলা ও শিশু মন্ত্রণালয় গঠন করেছেন, এগুলো আপনার জানা থাকার কথা। তো সুতরাং মুক্তিযুদ্ধের উপরে আমাদের অবিচল শ্রদ্ধা আছে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার। জনাব জাকারিয়া কাজল, আমরা যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরি, তারপরে উপজেলা নির্বাচনের কথা বলি, সার্বিকভাবে সামনের দিনের রাজনীতির মেরুকরণ কি হতে যাচ্ছে? আচ্ছা, আমি বলছি তার আগে একটা কথা বলি। বললেন না যে বিএনপি কোনোদিন ষড়যন্ত্র করে ক্ষমতা আসেনি, নির্বাচনে আসছে। আর যে দলটার জন্মটাই ষড়যন্ত্রের মধ্যে, ওই দল আর ষড়যন্ত্র কী করবে? বিএনপির জন্ম কিভাবে, জিয়া রহমান কীভাবে ক্ষমতা আসলো, ক্ষমতায় থেকে বিএনপি গঠন করলো, টোটাল প্রসেসটাই তো জন্মই তো এটা রাজন্ম পথ, জন্মই তো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। কাজে এই দল যখন গণতন্ত্রের কথা বলে একটু কেমন জানি হোঁচট খেতে হয় মনে মনে আর কি। আচ্ছা, যাই হোক, ওই আমাদের ওই ওনারা জনগণের ভালোবাসার কথা বলতেছেন না, একটা খুব গ্রাম্য একটা উদাহরণ দিই। এক কৃষকের ছেলে নাকি একদিন ঘামে টামে ভিজে এসে দাওয়ায় বসে বলছে, মা আমি তো রাজার মেয়েরে বিয়ে করব। তো মা বলে যে কী কস, তুই রাজার মেয়েরে কেমনি বিয়ে করবি? মা, বিয়ে তো অর্ধেক ঠিক। কেমনে? আমি তো রাজি, রাজার মেয়ে রাজি না হোক, আমি তো রাজি। কাজে বিয়ে তো 50% ঠিক। বিএনপির জনগণের প্রতি ভালোবাসাটা ওরকমই, যে জনসমর্থন যে আছে ওনারা মনে করেন, জনগণ কি মনে করেন ওই 50%-এর ধার ওনারা ধারেন না, বুঝছেন তো? ওই রাজার মেয়েরে বিয়ে করার মতো আর কি। এবার আপনার ইলেকশন কথা আসি। বাংলাদেশের দুর্ভাগ্য, এ দেশে বিরোধী দল কিন্তু 2টা, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা নেই। 2টা মানে একটা হলো সংসদে বিরোধী দল আর একটা রাজপথে বিরোধী দল। আমি ব্যক্তিগতভাবে কি বলি, আমরা সংসদে বিরোধী দল হলো জাতীয় পার্টি, আর আমরা কিন্তু বিরোধী দল বলতে সবাই, আমি না মানে যারা আমরা রাজনীতি পর্যবেক্ষণ, আমরা কিন্তু বিরোধী দল বলতে বিএনপিকেই বুঝি। এটা হলো বাস্তবতা। জাতীয় পার্টিকে কিন্তু সংসদের বিরোধিতার তাৎপর্য কতটুকু, যেখানে তারা নির্বাচনের পরেই বলছে যে তাদের চাপে ফেলে নির্বাচন আনা হয়েছে। সেটাই তো বললাম যে ওই বিরোধী দলকে আমরা কেউ বিরোধী দল মনে করি না, আমরা সবাই বিএনপিকেই বিরোধী দল মনে করি। আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য, রাষ্ট্রের দুর্ভাগ্য, রাজনীতির দুর্ভাগ্য, বিএনপি বিরোধী দল হিসেবে সঠিক ভূমিকাটা পালন করতে পারছে না। বিএনপি যদি বিরোধী দল হিসেবে জনগণকে সঠিক ভূমিকাটা পালন করতে পারত, এটা আমাদের রাজনীতির জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো, এমনকি সরকারের জন্য ভালো হতো। কেন ভালো হতো? একটা শক্তিশালী, আমার অপোনেন্ট যদি শক্তিশালী হয়, আমি যতটা বেল্ট টাইট করব, অপোজিশন কিন্তু শক্তিশালী না হলে আমি খুব ঢিলাভাবেই চলবো। এই যে উনি যে বললেন, হ্যাঁ দুর্নীতি, আমি ওনার সঙ্গে একমত। বহু ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, আমাদের ব্যাংকিং সেক্টর শুরু করে বহু ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। কিন্তু এই দুর্নীতিগুলি কিন্তু প্রতিবাদ করার মতো ওরকমভাবে মাঠে আমরা কোনো বিরোধী দলকে দেখিনি। মানে যেটা যদি বিএনপি যদি আগের ফর্মে বা পূর্ণ দায়িত্ব নিয়ে মাঠে থাকতো, তাহলে যেটা আমরা দেখতাম। যেমন আজকে আমি আবার সমকালের কথা বলি, কারণ আমি ওটা আজকে একটা সমকালের নিউজ হয়েছে শেয়ার বাজার নিয়ে। বাংলাদেশের সংবাদপত্রে এত বড় নিউজ হয়তো আর হয়নি শেয়ার বাজারের দুর্নীতি নিয়ে। একজন দুর্নীতি কথা ছাপা হচ্ছে, তার এক ভাই হলো পুলিশ কর্মকর্তা, আরেক ভাই ব্যারিস্টার। মানে এই যে সিন্ডিকেশনটা, এটা নিয়েও কিন্তু ওনাদের ভাষায় আওয়ামী লীগ সমর্থিত এমপির কাগজ মানে সমকালে কিন্তু ছাপা হচ্ছে, কিন্তু মাঠে কিন্তু বিএনপির। এবং এই জাতীয় ঘটনাগুলি নিয়েও বিএনপিকে মাঠে নামতে দেখি না, যেটা হচ্ছে আমার মতো একজন সাধারণ নাগরিক প্রত্যাশা করে যে সরকারের দুর্বলতা, এই ব্যাংক নিয়ে বিএনপিকে কিছু বলতে দেখেছি, একটা স্টেটমেন্ট, কিন্তু মাঠে নাম কেন বলেন না অ্যাডভোকেট রফিক শিকদার? দেখুন, আসালম হাইকোর্ট সিদ্ধান্ত দিয়ে দিল যে এটার কোনো দুর্নীতির কোনো করা যাবে না, তদন্ত করা যাবে না। তারপরে আপনার বেসিক ব্যাংকের বাচ্চু সাহেবের কথা সবাই জানেন।
এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, এটা সরকার কোনো ব্যবস্থা করছে না। সরকার তো নিচ্ছে না, বিএনপি নামছে না। আমরা যখন বলি তখন সরকার বলে কি আমরা ষড়যন্ত্র করি। আমি যখন বলি যে জনগণের এই দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি নিত্যপণ্য এগুলো কমাতে হবে, তখন সরকার বলে কি যে বিএনপি নাকি সরকার পতন আন্দোলন করে, এগুলো বলা যাবে না। আবার যখন আমরা জনগণের সংশ্লিষ্ট যে আন্দোলনগুলো করতে করতে একটা পর্যায়ে আবার বলে কি বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় না। আবার বেগম খালেদা জিয়ার যখন মুক্তির আন্দোলন করি আমরা, তখন বলে যে জনগণের কথা তো বলি না। মানে আওয়ামী লীগ সরকার মানে একটা রাজনীতির অঙ্গনে একটা দুর্ভাগ্য, একটা ক্যামোফ্লেক্স তৈরি করেছে যে তারা মানে কখন যে কি বলে তারা সেটা নিজেরাই জানে না। এবং আওয়ামী লীগ তো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় টিকে থাকে, সেই জন্য তারা সবসময় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায় এবং খুঁজতে চেষ্টা করে। বিএনপি কিন্তু স্পষ্ট, বিএনপি কর্মসূচিতে স্পষ্ট। আপনি দেখেন যে এই আওয়ামী লীগের বিগত দিনগুলোতে বিএনপির যে কর্মসূচিগুলো ছিল একেবারে যুগান্তকারী, সবাই গ্রহণ করেছে এবং পছন্দ করেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন, কিন্তু জাকারিয়া কাজল বলছিলেন যে আপনারা আসলে জন্মটাই ষড়যন্ত্রের মাধ্যমে এবং বিএনপির জন্মই আজন্ম। এটা কাজল ভাই বলতেই পারেন, কিন্তু বিএনপি তো একেবারে জিয়াউর রহমান একজন স্বাধীনতা, তিনি বললেন যে স্বাধীনতার ঘোষণা অবশ্যই তিনি ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে যদিও শেখ মুজিবুর রহমান সাহেবের নামে দিয়েছেন। বাংলাদেশে এত মেজর কর্নেল থাকতে জিয়াউর রহমানকে কেন দিতে হয়েছিল ভাই? জিয়াউর রহমান জীবদ্দশায় দাবি করছে যে এত লোক থাকতে, এত মেজর থাকতে, এত আওয়ামী লীগের নেতা থাকতে জিয়াউর রহমানকে না, আওয়ামী লীগের নেতারা আগে ঘোষণা দিয়েছে। জিয়াউর রহমানকে স্যালুট দেন না কেন? ভাই ইতিহাস মুক্তিযুদ্ধের এই অবদানের জন্য স্যালুট দিলে তো সম্মান জানালে তো সমস্যা না। জিয়াউর রহমান নিজে কোনদিন দাবি করছে যে আমি ঘোষণা করছি। শেখ মুজিবুর রহমান জীবদ্দশাতে জিয়াউর রহমানকে কখনো শ্রদ্ধা করে কথা বলেন নাই, যেটা নাকি আজকে আওয়ামী লীগের নেতারা বলে। সাংবাদিক কাজল ভাই আজকে বলে দিলেন। এবং আমার কথাটা হলো জিয়াউর রহমানের যে দল, এই দল যদি ষড়যন্ত্রের মাধ্যমে যদি প্রতিষ্ঠা হয়ে থাকে, জিয়াউর রহমানের এই দলকে জিয়াউর রহমান চলে যাওয়ার পরে এই জনগণ কেন বেছে নিল সুষ্ঠু নির্বাচনগুলোতে? জিয়াউর রহমানের গড়া ছাত্র সংগঠনগুলোকে কেন ছাত্র সংসদে নির্বাচনের প্রতিনিধি হিসেবে বেছে নিল মেধাবী ছাত্ররা? বইয়ের থেকে নিঃশুল্ক ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় ছাত্রলীগকে হারালো। তাহলে কি বলবো? হ্যাঁ, হিজবুল্লাহর ইতিহাস যদি বলেন তাহলে কি বলবো এই দেশের মেধাবী ছাত্ররা কি বোকা? মেধাবী ছাত্ররা যে সর্বনাশ করার জন্য ছাত্রদলকে জিতালো, ডাকসুতে যে মেধাবী ছাত্ররা ভোট দিয়ে ছাত্রদলকে বিপুল ভোটে জিতালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি বোকা? ছাত্র রাজনীতিতে অস্ত্রের আমদানি করছে হিজবুল এবং তারা আওয়ামী লীগের দুঃশাসনকে তারা প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগের ভ্রান্ত রাজনীতিকে আজকে জনগণও প্রত্যাখ্যান করেছে। এখান থেকে জনগণ বেরিয়ে আসতে চায়, জনগণ চায় একটি সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে, গুমখুনমুক্ত একটা সুন্দর পরিবেশ চায় বাংলাদেশে। এই যে আমি যে প্রথম শুরুতে বলেছিলাম না যে প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনটা, এটা তারপর অন্যদেরকে নিয়ে গেলেন। প্রাথমিক শিক্ষকদেরকে নিয়ে আমরা যে নির্বাচনগুলোতে তাদেরকে ডিউটি দেওয়া হয়, তারা কিন্তু ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে এই যে ভোটগুলো মেনুট করে তাদেরকে দিয়ে করাচ্ছে, তারা তো ডিউটিতে থাকে। প্রাথমিক শিক্ষকদের যে নির্বাচনটি হলো আমার এই বাঞ্ছারামপুর উপজেলায় 5ই মে, সেখান থেকে শিক্ষা নেক সরকার, সেখান থেকে শিক্ষা নির্বাচন কমিশন, যে প্রাথমিক শিক্ষকরাও এত সুন্দর আবার নির্বাচন করতে পারে, সেখানে সরকার কেন নির্বাচন করতে পারছে না? ক্ষমতাসীনরা হয় শিক্ষা নিল, কিন্তু বিএনপি বাস্তবতা থেকে কি শিক্ষা দিচ্ছে? বিএনপি এইগুলো দেখাচ্ছে এবং বিএনপি এই সমস্ত অধিকারগুলো প্রতিষ্ঠা করবে। আমাদের ডক্টর মঈন খান সে কারণেই বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্র সংগ্রামে বিএনপি অবিচল আছে এবং আমরা সেখানে পৌঁছব। আপনারা একের পর এক নির্বাচন বর্জন করছেন, কিন্তু সামনে নির্বাচন বর্জন করার কোনো সুযোগ আপনাদের নেই? আচ্ছা, জনগণের আমি আপনাকে বলি, জনগণের ট্যাক্সের টাকায় যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি জনগণ অংশগ্রহণ করে না করে, ভোট দিতে না যায়, সেখানে যদি রাজনৈতিক দলগুলো যদি অংশগ্রহণ না করে, সেই নির্বাচনে কোনো অর্থ আছে? যেই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হয়ে সেবা না করে দুর্নীতির দিকে চলে যায়, দুর্নীতিতে অস্থির হয়ে যায় এবং রাজনীতির পাশ কেটে সমস্ত ব্যবসায়ীদের সিন্ডিকেট এখন এই রাজনীতির অঙ্গন, আওয়ামী লীগের অঙ্গনটা তৈরি হয়েছে। আমি বলবো যে ব্যবসায়ীরা যে ব্যবসা করবে না তা না, ব্যবসায়ীরাও রাজনীতি করবে, কিন্তু একেবারে রাজনৈতিকভাবে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। আমরা এগুলো ভাঙবো, এই সমস্ত অপব্যবস্থা এবং এই অস্থিরতা, এই আপনার এই অনিয়ম, এগুলো আমরা ভাঙবো, আমরা এগুলো ভাঙবো, আমরা ভেঙে আমরা দেশকে একটা সুশাসন ব্যবস্থা করব। আমি আপনাকে আরেকটা কথা বলে আমি আরেকটা কথা বলে বিশ্বাস করতেছি, সেটা হলো যে কাজল ভাই যেটা বলতেছেন, কাজল ভাই আমার সাথে একমত হবেন যে আজকে বাংলাদেশে দুর্নীতি বলেন, আজকে স্বজনপ্রীতি বলেন, ভাই এগুলি তো বলছেন আপনি, আমার সময় তো শেষ, একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমার কথা হলো বিএনপি ক্ষমতায় থেকে দল, যে কিংস পার্টি বলে, বিএনপি হচ্ছে কিংস পার্টির প্রথম উদাহরণ। কাজে বিএনপির কাছ থেকে ষড়যন্ত্র গণতন্ত্র শেখার কিছু নেই। যেই দলটা নিজেদের মধ্যে গঠনতন্ত্র, দুর্নীতিবাজকে ক্ষমতায় বসানোর জন্য যাদের গঠনতন্ত্র পরিবর্তন করতো, ওই দলের থেকে গণতন্ত্র শিখেন। আমি চাই বিএনপি সত্যিকারের দল হিসেবে মাঠে নেব। খালি লিফলেট আর হোমিওপ্যাথিক কর্মসূচি আর প্রেস লিস্ট দিয়ে যে আন্দোলন হয় না, প্রিয় দর্শক, এখানেই শেষ করছি ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।